প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। আমি আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের পদার্থের অবস্থা ও চাপের অনেকগুলো টপিক আছে, এর মধ্যে অনেকগুলো টপিক তোমরা শিখেছ। আজ আমি যা পড়াবো তা হলো প্যাসকেলের সূত্র থেকে বাকি অংশটুকু। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ে তোমরা অনেকবারই দেখে এসে যে তরল পদার্থে চাপ প্রয়োগ করলে সেটা চারিদিকে সঞ্চালিত হয়। তোমরা একটু চিন্তা করলে বুঝতে পারবে এটাই স্বাভাবিক। তার কারণ এই চাপটুকু যদি পুরো তরল পদার্থে সঞ্চালিত না হয় তাহলে তরলের এক অংশে চাপ বেশি এবং অন্য অংশে চাপ কম থাকবে। কাজেই সেখানে একটা প্রস্থচ্ছেদ কল্পনা করে নিলে এক দিক থেকে আরোপিত বল অন্য দিক থেকে আরোপিত বল থেকে বেশি হবে এবং এই বলের কারণে তরলটি প্রবাহিত হবে যতক্ষণ পর্যন্ত না চাপ সমান হয়ে যায়। প্যাসকেল এই বিষয়ে একটি সূত্র আবিষ্কার করে, তার নাম অনুসারে একে প্যাসকেলের সূত্র বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, সূত্রের স্টেটমেন্টটা দেখো তোমরা, যে আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর বাহির থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। প্রিয় শিক্ষার্থীরা, যদি স্টেটমেন্টটা আমি আবার বলি, একটু মনোযোগ সহকারে তোমরা শুনবে। যে আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর বাহির থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। একই প্যাসকেলের সূত্র বলা হয়। এখন এই প্যাসকেলের সূত্র থেকে আমরা প্যাসকেলের সূত্রের গাণিতিক ব্যাখ্যা দেখব এবং বল বৃদ্ধিকর নীতি শিখব। দেখো, বল বৃদ্ধিকর নীতির আগে আমরা শিখি। আবদ্ধ তরল পদার্থের ক্ষুদ্রতম অংশের উপর পিস্টন দ্বারা কোনো বল প্রয়োগ করলে এর বৃহত্তম পিস্টন সেই বলের বহুগুণ বেশি বল প্রযুক্ত হতে পারে। একই বল বৃদ্ধিকর নীতি বলে। প্রিয় শিক্ষার্থীরা, যদি স্টেটমেন্ট আমি আবার বলি, একটু মনোযোগ দাও। যে আবদ্ধ তরল পদার্থের ক্ষুদ্রতম অংশের উপর পিস্টন দ্বারা কোনো বল প্রয়োগ করলে এর বৃহত্তম পিস্টন সেই বলের বহুগুণ বেশি বল প্রযুক্ত হতে পারে। একই বল বৃদ্ধিকর নীতি বলা হয়। দেখো, এখানে একটা চিত্র অঙ্কন করা আছে। এখানে এটার নাম পিস্টন 1, এটার নাম পিস্টন 2, এটা সিলিন্ডার C1, এটা সিলিন্ডার C2। ক্ষেত্রফল 1, ক্ষেত্রফল 2। ক্ষেত্রফল 1কে A1 দ্বারা প্রকাশ করলাম, ক্ষেত্রফল 2কে A2 দ্বারা আমরা প্রকাশ করলাম। এখানে দেওয়া আছে বল, ছোট পিস্টনের বল F1, এখানে বড় পিস্টনের বল দেওয়া আছে F2। এটা যদি আমি একটু ডেসক্রিপশন দিই, দেখো, ধরা যাক C1 ও C2 দুটি সিলিন্ডার, এদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1 ও A2। এটা আমরা বলে আসছি একটু আগে। সিলিন্ডার দুইটি একটি নল দ্বারা সংযুক্ত এবং প্রত্যেক সিলিন্ডারে একটি করে পিস্টন নিরুচ্ছিতভাবে লাগানো আছে। এখন সিলিন্ডার দুইটি যে কোনো তরল পদার্থে পূর্ণ করে যদি ছোট পিস্টনে F1 বল প্রয়োগ করা হয় তাহলে ওই পিস্টনে অনুভূত চাপের মান হবে F1/A1। এবং প্যাসকেলের সূত্র অনুসারে এই চাপ তরল পদার্থ সব দিকে সঞ্চালিত হবে। সুতরাং বড় পিস্টনের প্রযুক্ত উর্ধ্বচাপ F1/A1 হবে। এই চাপের জন্য বড় পিস্টনের অনুভূত ঊর্ধ্বমুখী বল হবে চাপ ইন্টু ক্ষেত্রফল, বা চাপ আমরা শিখে এসেছিলাম F1/A1 ইন্টু ক্ষেত্রফল শিখছি A2 এর সমান। সুতরাং বড় পিস্টনের অনুভূত ঊর্ধ্বমুখী বল যদি তোমার F2 হয় তাহলে আমরা F2 ইকুয়াল লিখতে পারি, দেখো F2 ইকুয়াল লিখতে পারি F1/A1 ইন্টু A2। এটাকে যদি আমরা একটু মডিফাই করি, সাজাই, তাহলে এভাবে লিখতে পারি F2/A1
F1 ইকুয়াল তোমার A2/A1। শিক্ষার্থীরা এখানে দেখো F2 হলো বড় পিস্টনের বল, F1 হলো ছোট পিস্টনের বল, A2 হলো বড় পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, A1 হলো ছোট পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। কাজেই বড় পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে, যত বেশি বল ও তত বেশি অনুভূত হবে। ছোট পিস্টনের চেয়ে বড় পিস্টন যদি 100 গুণ বড় হয় তাহলে ছোট পিস্টনে 1 নিউটন বল প্রয়োগ করলে বড় পিস্টনে 100 নিউটন ঊর্ধ্বমুখী বল অনুভূত হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা আবার একটু মনোযোগ দিয়ে শোনো। কাজেই বড় পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে, বলও তত বেশি অনুভূত হবে। ছোট পিস্টনের চেয়ে বড় পিস্টন যদি 100 গুণ বড় হয় তাহলে ছোট পিস্টনে 1 নিউটন বল প্রয়োগ করলে বড় পিস্টনে 100 নিউটন ঊর্ধ্বমুখী বল অনুভূত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই সূত্রকে আর একটু মডিফাই করি, দেখো এখানে যেহেতু সিলিন্ডার বলা হয়েছে তাহলে A2 পরিবর্তে লিখতে পারি আমরা পাই R2 স্কোয়ার, আর A1 এর পরিবর্তে লিখতে পারি পাই R1 স্কোয়ার। পাই কাটা দিলে আমার থাকবে R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার, অর্থাৎ F2/F1 ইকুয়াল টু দাঁড়াবে সমীকরণটা R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার। এখন আমরা জানি এখানে R2 হচ্ছে তোমার বড় পিস্টনের ব্যাসার্ধ, R1 হচ্ছে ছোট পিস্টনের ব্যাসার্ধ। তাহলে R2 ইকুয়াল টু লিখতে পারি আমরা D2/2, তাহলে এটা লেখা যায় D2/2 হোল স্কোয়ার, তাহলে এটা লেখা যায় D2 হোল স্কোয়ার, নিচেরটা D1 হোল স্কোয়ার। এখানে D2 হচ্ছে তোমার বড় পিস্টনের ব্যাস, আর তোমার D1 হচ্ছে ছোট পিস্টনের ব্যাস। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা একটা ক্রিয়েটিভ অঙ্কে আলোচনা করি, প্রশ্ন দেখো যে এখানে একটা পিস্টন 1, এটা পিস্টন 2, এই পিস্টনে নিম্নমুখী বল F1 ইকুয়াল দেওয়া আছে 500 নিউটন, আর এখানে ঊর্ধ্বমুখী বল বা F2 কোনো মান দেওয়া নেই। এখানে সরণ দেওয়া আছে 5 সেন্টিমিটার, ক্ষেত্রফল দেওয়া আছে A1 ইকুয়াল টু 0.09 মিটার স্কোয়ার, এখানে ক্ষেত্রফল A2 ইকুয়াল দেওয়া আছে 2.7 মিটার স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্ন বলছে তোমার যে প্রথমে বলছে F2 এর মান নির্ণয় করো। এই প্রশ্নে আরেকটা এখানে প্রশ্ন চাইতে পারে, সেটা হচ্ছে তোমার প্রথম পিস্টনের চাপ নির্ণয় করো, বা প্রথম পিস্টন না দিয়ে বলতে পারে পিস্টন 1 এর চাপ নির্ণয় করো। তোমার আরেকটা প্রশ্ন চেয়েছে এখানে উদ্দীপকের প্রদত্ত তথ্যাবলী অনুসারে উভয় পিস্টনে কাজের পরিবর্তন হয়েছে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা, আমরা প্রথমে ডান পাশে উদ্দীপক থেকে দেখে নেব কী কী দেওয়া আছে। তো দেওয়া আছে ছোট পিস্টনের ক্ষেত্রফল A1 ইকুয়াল 0.09 মিটার স্কোয়ার, ছোট পিস্টনের বল F1 ইকুয়াল টু 500 নিউটন, বড় পিস্টনের ক্ষেত্রফল A2 ইকুয়াল 2.7 মিটার স্কোয়ার, বড় পিস্টনের বল F2 ইকুয়াল 1। দেখো আমরা একটা সূত্র শিখে আসছি। আমরা জানি F2/F1 ইকুয়াল A2/A1। এখানে F2 ইকুয়াল লিখতে পারি F1 ইন্টু A2/A1। F1 এর মান হচ্ছে তোমার 500 ইন্টু A2 এর মান হচ্ছে 2.7, আর তোমার A1 এর মান হচ্ছে 0.09 বসালাম। এটাকে ক্যালকুলেশন করলে শিক্ষার্থীরা হবে 15,000 নিউটন। এটাকে সায়েন্টিফিক মেথডে লেখা যায় 15 ইন্টু 10 কিউব। বলের একক যেহেতু নিউটন, তাই নিউটন লিখলাম, অ্যান্সার হয়ে গেল। এখন আরেকটা প্রশ্ন এখানে চেয়েছিল তোমার যে প্রথম পিস্টনের চাপ নির্ণয় করো। তাহলে আমরা শিখছি চাপ, তোমরা শিখে আসছো P ইকুয়াল টু F/A। তাহলে যেহেতু পিস্টন 1 বলছে বা প্রথম পিস্টন বলছে, তাহলে P1 ইকুয়াল টু হবে তোমার F1/A1। তাহলে F1 এর মান হচ্ছে এখানে তোমার 500, A1 এর মান হচ্ছে তোমার কত 0.09। এটাকে ক্যালকুলেশন করলে এই মানটা হবে। চাপের একক যেহেতু প্যাসকেল, তুমি প্যাসকেল লিখতে পারো। চাপের একক আরেকটা আছে নিউটন পার মিটার স্কোয়ার, তুমি ওইটা ইচ্ছে করলে লিখতে পারো। শিক্ষার্থীরা, এখানে আরেকটা প্রশ্ন চেয়েছিল যে তোমার উদ্দীপকের প্রদত্ত তথ্যাবলী অনুসারে উভয় পিস্টনে কাজের পরিবর্তন হয়েছে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমরা এখন কাজের পরিবর্তন হয়েছে কিনা এটা দেখব। দেখো, উদ্দীপক হতে ছোট পিস্টনের ক্ষেত্রে আমরা পাই বল F1 ইকুয়াল 500 নিউটন, ক্ষেত্রফল A1 ইকুয়াল 0.09 মিটার স্কোয়ার, সরণ L1 ইকুয়াল 5 সেন্টিমিটার। এটাকে তুমি যদি মিটার নাও 100 দ্বারা ভাগ করতে হবে। বড় পিস্টনের ক্ষেত্রে বল আমরা গ মার্ক থেকে পেয়েছিলাম F2 ইকুয়াল 15,000 নিউটন, 15 ইন্টু 10 কিউব। ক্ষেত্রফল উদ্দীপকে দেওয়া ছিল A2 ইকুয়াল 2.7, ক্ষেত্রফল একক মিটার বর্গমিটার, লিখলাম মিটার স্কোয়ার। এখানে দেখো
ব্যবহৃত তরল অসংকোচনীয় বিধায় ছোট পিস্টনে অবনমিত তরলের আয়তন বড় পিস্টনে উত্থোলিত তরলের আয়তনের সমান হবে, অর্থাৎ দুইটা আয়তন সমান হবে। A1L1 ইকুয়াল টু হবে তোমার A2 L2। আমরা যদি এখান থেকে L2 মানটা বের করতে চাই তাহলে L2 ইকুয়াল টু লিখতে পারি আমরা A1 ইন্টু A1 বাই A2 ইন্টু L1। এখন যদি মান বসে ক্যালকুলেশন করলে তোমরা এটা পাবে 1/600 মিটার। তাহলে এখন দেখো ছোট পিস্টন কর্তৃক তরলের উপর কাজের পরিমাণ W ইকুয়াল টু আমরা সূত্র জানি Fx, এখানে x এর জায়গা আছে L1, তাহলে F1 L1। F1 এর মান হচ্ছে তোমার 500, L1 এর মান পেয়েছি আমরা যেখানে 0.05 বসে দিলাম। তোমরা এটা ক্যালকুলেশন করলে হবে 25, কাজের একক যেহেতু জুল লিখলাম জুল। ছোট পিস্টনটা বের করে ফেললাম। এখন আমরা অনুরূপভাবে বড় পিস্টনের মানটা বের করব। দেখো আবার তরল কর্তৃক বড় পিস্টনের কাজের পরিমাণ W ইকুয়াল টু F2 L2, F2 এর মান এটা, L2 এর মান এটা, বসালে 25 হবে, কাজের একক জুল জুল লিখলাম। অর্থাৎ W1 ইকুয়াল টু তোমার হয়েছে কি W2, অর্থাৎ উভয় পিস্টনে কাজের কোনো পরিবর্তন হবে না। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমি আরেকটা উদ্দীপকে যাব। দেখো উদ্দীপকটাকে পড়ি। পদার্থবিজ্ঞান ল্যাবে বল বৃদ্ধিকর নীতির পরীক্ষায় 10ম শ্রেণীর ছাত্র স্বর্ণাভ নিচের চিত্রের ন্যায় দুইটি পিস্টনযুক্ত সিলিন্ডারের ছোট পিস্টনে 16 নিউটন বল প্রয়োগ করে বড় পিস্টনে স্থাপিত গোলকটিকে উপরে তুলতে চেষ্টা করলো। এখানে দেখো চিত্রের মধ্যে কী কী দেওয়া আছে, যে এই ছোটো পিস্টনের ব্যাস D1 ইকুয়াল টু 5 সেন্টিমিটার দেওয়া আছে, বড় পিস্টনের ব্যাস D2 ইকুয়াল টু 8 সেন্টিমিটার দেওয়া আছে, এই গোলকের ব্যাস দেওয়া আছে 8 সেন্টিমিটার, গোলকের ঘনত্ব দেওয়া আছে তোমার 8600 কেজি পার ঘনমিটার। এখন এর উদ্দীপকে প্রশ্ন হচ্ছে তোমার, দেখো প্রথম বলছে যে চিত্রে গোলকটির বর নির্ণয় করো। তারপর আরেকটা প্রশ্ন বলেছে তোমার স্বর্ণাভ বড় পিস্টন দ্বারা গোলকটিকে উপরে তুলতে পারবে কি না তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা দেখো এখানে দেওয়া আছে গোলকের ব্যাস D ইকুয়াল 8 সেন্টিমিটার, তাহলে আমরা গোলকের ব্যাস থেকে ব্যাসার্ধ বের করব R ইকুয়াল টু D/2, মানে D এর মান হচ্ছে তোমার 8, ভাগফল হবে 4 সেন্টিমিটার, এটাকে মিটার নিলে হবে 0.04 মিটার। দেখো গোলকের ঘনত্ব দেওয়া ছিল রো ইকুয়াল টু 8600 কেজি পার ঘনমিটার। শিক্ষার্থীরা তোমরা প্রথমেই একটা সূত্র শিখে আসছিলা যে রো ইকুয়াল M/V, তাহলে আমার যেহেতু গোলকের ভর বের করবো তাহলে M ইকুয়াল লিখতে পারি রো ভি। তাহলে আমি বি এর মান তো জানি না, যেহেতু এটা গোলক তাহলে আমরা গোলকের আয়তন জানি B ইকুয়াল 4/3 পাই R কিউব। তাহলে 4/3 পাই পাইয়ের মান হচ্ছে তোমার 3.14 ইন্টু আর এর মান হচ্ছে তোমার 0.04 হোল কিউব। এটা ক্যালকুলেশন করলে হবে তোমার এটা। তাহলে আমাদের গোলকের বর M ইকুয়াল লিখতে পারি রো বি, রো এর মান বসালাম, এই বি এর মান এখান থেকে বসালাম, ক্যালকুলেশন করলে আমরা পাবো 2.305 কেজি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের 4 মার্কের যেটা প্রশ্ন বলেছে গতে, যে স্বর্ণাভ বড় পিস্টন দ্বারা গোলকটিকে উপরে তুলতে পারবে কি না। এখন দেখো ছোট পিস্টনের ব্যাস এখানে D1 ইকুয়াল টু দেওয়া আছে 5 সেন্টিমিটার, যদি আমি একে মিটার নিই হবে তোমার 0.05 মিটার। তাহলে ছোট পিস্টনের প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল হবে A1 ইকুয়াল 1/4 পাই D1 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে মানটা এটা পাবো। সেমভাবে বড় পিস্টনের ব্যাস D2 ইকুয়াল টু দেওয়া আছে 8 সেন্টিমিটার, এটা ক্যালকুলেশন করলে আমি 100 দ্বারা ভাগ করলে হবে 0.08 মিটার। বড় পিস্টনের ক্ষেত্রফল তাহলে A2 ইকুয়াল 1/4 পাই D2 স্কোয়ার। মান বসালে আমি এটা পাবো। আমরা সূত্র শিখে আসছিলাম যে আমরা জানি F2/F1 ইকুয়াল A2/A1, F2 ইকুয়াল A2/A1 ইন্টু তাহলে F1। এটা তুমি মান বসালে ক্যালকুলেশন করলে হবে 40.96, বলের একক যেহেতু নিউটন তাই আমি নিউটন লিখলাম। শিক্ষার্থীরা, আমরা গ মার্কে পেয়েছিলাম গোলকের ভর M ইকুয়াল 2.305 কেজি। এখন আমরা বের করব গোলকটির ওজন। তাহলে ওজন F ইকুয়াল mg, তাহলে m এর মান তোমার 2.305 ইন্টু জি এর মান হচ্ছে 9.8, এটাকে ক্যালকুলেশন করলে হবে 22.58 নিউটন। সুতরাং আমরা লিখতে পারি বড় পিস্টনের অনুভূত বল গোলকের ওজনের চেয়ে বেশি, সুতরাং গোলকটিকে উপরে তোলা সম্ভব হবে। যদি তোমার গোলকের ওজন বেশি হইতো বড় পিস্টনের অনুভূত বল কম হইতো
তাহলে উপরে তোলা সম্ভব হতো না। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা একটা নতুন টপিকে যাব। তোমরা সবাই ইলেকট্রিসিটি অর্থাৎ স্থিতিস্থাপকতা সম্বন্ধে জানো। আমি একটু আজকে আবার এটা পড়াবো। দেখো, যখন কোনো বস্তুকে বল প্রদান করা হয় তখন তার ভিতরে একটা বিকৃতি ঘটে। বলটি সরিয়ে নিলে বিকৃতির অবসান ঘটে। আর বস্তুটি আবার তার আগের অবস্থায় ফিরে যায়। পদার্থের এই ধর্মের নাম হচ্ছে স্থিতিস্থাপকতা। তো শিক্ষার্থীরা, আমি আবার বলি, দেখো, যখন কোনো বস্তুকে বল প্রদান করা হয় তখন তার ভিতরে একটা বিকৃতি ঘটে। বলটি সরিয়ে নিলে বিকৃতির অবসান ঘটে, আর বস্তুটি আবার তার আগের অবস্থায় ফিরে যায়। পদার্থের এই ধর্মের নাম স্থিতিস্থাপকতা। তবে মনে রাখতে হবে, কতটুকু বল প্রয়োগ করা যাবে তার একটা সীমা আছে। এই সীমা অতিক্রম করে ফেললে পদার্থ তার আগের অবস্থায় ফিরে আসতে পারে না। তার মাঝে একটা স্থায়ী বিকৃতি ঘটে যেতে পারে। এই সীমাকে স্থিতিস্থাপক সীমা বলে। যেমন একটা রডকে অল্প একটু বাঁকা করে ছেড়ে দিলে সেটা সোজা হয়ে যায়, বেশি বাঁকা করলে বাঁকা হয়ে থাকে আর সোজা হয় না। সুতরাং স্থিতিস্থাপকতা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা বিকৃতির সংজ্ঞায় যাব। দেখো, বাহির থেকে বল প্রয়োগ করলে পদার্থের আকার বা আকৃতি যে আপেক্ষিক পরিবর্তন হয় সেটা হচ্ছে বিকৃতি। অর্থাৎ L0 দৈর্ঘ্যের একটি বস্তুর উপর বল প্রয়োগ করা হলে তার দৈর্ঘ্য যদি L হয় তাহলে বিকৃতি হবে L - L0/L0। এখানে বিকৃতির কোনো একক নাই, এটা একটা সংখ্যা মাত্র। আমরা এখন যদি বিকৃতি পড়ে তোমার পীড়নের সংজ্ঞা যাই। দেখো, পীড়ন হচ্ছে তোমার একক ক্ষেত্রফলের বিকৃতির কারণে পদার্থের ভিতর যে বল তৈরি হয় সেটা হচ্ছে পীড়ন। অর্থাৎ এ প্রস্থচ্ছেদের একটা বস্তুকে বল প্রয়োগ করা হলে যদি তার বিকৃতি ঘটে আর সেই বিকৃতি যদি F প্রতিরোধ বল তৈরি করে তাহলে পীড়ন ইকুয়াল টু হবে তোমার F/A। F এর পরিবর্তে অনেক সময় T হতে পারে। পীড়ন চাপের মতনই, তাহলে চাপের একক আমরা জানি নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল। তাহলে তোমার পীড়নের একক হবে নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল। এখন আমরা পীড়ন ও বিকৃতি পড়ার শেষে বিজ্ঞানী হুক এই দুটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছে। তার নাম অনুসারে একে বলা হয় হুকের সূত্র। সূত্রের স্টেটমেন্ট আছে, দেখো, স্থিতিস্থাপক সীমার ভিতরে পীড়ন এবং বিকৃতির সমানুপাতিক। অর্থাৎ পীড়ন প্রপোর্শনাল বিকৃতি, বা পীড়ন ইকুয়াল ধ্রুবক ইন্টু বিকৃতি। আমি যদি বিকৃতিকে নিচে নিয়ে আসি তাহলে পীড়ন বাই বিকৃতি হবে ধ্রুবক। এখন দেখো, এই দুইটা সম্পর্ক থেকে আমরা একটা ইকুয়েশন বের করার চেষ্টা করব। আমরা একটু আগে শিখছি তোমার বিকৃতি ইকুয়াল L - L0/L0 এবং পীড়ন শিখছি F/A। আমরা এখানে লিখলাম যে আমরা এরও বলেছিলাম টিও লেখা যায় T/A। তাহলে T/A প্রপোর্শনাল লেখা যায় L - L0/L0। এখন T/A ইকুয়াল এ প্রপোর্শনাল বলতে লেখা যায় Y, আর এটা যেটা আছে ওটাই রয়ে গেল। তোমার দেখো, এখন শিক্ষার্থীরা, এখানে Y একটা কি ধ্রুবক, এই ধ্রুবকের নাম হচ্ছে ইয়াংস মডুলাস। এর একক হলো নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল। তাহলে আমরা জানি L0 হলো এখানে আদি দৈর্ঘ্য, L হলো শেষ দৈর্ঘ্য, A হলো তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, T হলো বল বা টান। প্রিয় শিক্ষার্থীরা, যদি একটা আমরা অঙ্কে যাই, এই সূত্র নিয়ে যে একটা অঙ্কে যাই, তোমরা একটু প্রশ্ন দেখো। উপর থেকে ঝুলানো 0.5 মিটার লম্বা এবং 0.1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের একটা ধাতব দণ্ডের নিচে একটি 10 কেজি ভরের ঝুলানোর পর তার দৈর্ঘ্য হয়েছে 0.501 মিটার। এই ধাতব দণ্ডটির ইয়াংসের মডুলাস কত? তাহলে আমাদের প্রথমে কাজ হলো যে কী কী দেওয়া আছে আমরা তা লিখব। তাহলে দেওয়া আছে বস্তুর ভর এখানে M ইকুয়াল 10 কেজি, ধাতব দণ্ডটির আদি দৈর্ঘ্য L0 ইকুয়াল 0.5 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A ইকুয়াল দেওয়া আছে 0.01 মিটার স্কোয়ার, শেষ দৈর্ঘ্য বা চূড়ান্ত দৈর্ঘ্য L ইকুয়াল 0.501 মিটার। আমরা টান T ইকুয়াল টু লিখব mg, m এর মান দেওয়া আছে 10, g এর মান আছে 9.8, ইয়াংসের মডুলাস y ইকুয়াল টু হোয়াট। তাহলে একটু আগে আমরা একটা সূত্র শিখছিলাম
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে করে দেখো যে আমরা জানি T/A ইকুয়াল ওয়াই ইন্টু এল মাইনাস এল নট বাই এল নট। এখন যদি আমি ওয়াই মান বের করতে চাই তাহলে ওয়াইটাকে এই পাশে নিয়ে আসতে হবে। ওয়াই ইকুয়াল T/A, এই মান এটা চেঞ্জ হয়ে যাবে, এইটা উপরে চলে যাবে আর এটা নিচে চলে আসবে, অর্থাৎ এল নট বাই এল বিয়োগ এল নট। যদি আমি টি এর মান 98 বসাই, এ এর মান বসাই 0.01, আর যদি তোমার এল নটের মান বসাই এখানে 0.5, যদি এল এর মান বসাই আমি 0.501 আর মাইনাস এল নটের যদি 0.5 বসাই, ক্যালকুলেশন করলে আমি মানটা পাবো তোমার 4.9 ইন্টু 10⁶ নিউটন পার মিটার স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পদার্থের অবস্থা সম্বন্ধে জানো, তোমরা আগে শিখছো পদার্থের 3টে অবস্থা, এটাও শিখছো যে 3টে অবস্থার নাম ছিল কঠিন, তরল, গ্যাস। এখন পদার্থের একটা নতুন অবস্থার নাম শিখবা, প্লাজমা। আমরা প্লাজমা নিয়ে একটু কথা বলবো। পদার্থের প্লাজমা অবস্থা, পদার্থের চতুর্থ অবস্থার নাম হলো প্লাজমা। তোমার এই প্লাজমা হলো অতি উচ্চ তাপমাত্রার আয়নিত গ্যাস। প্লাজমার বড় উৎস হচ্ছে সূর্য, তাছাড়া অন্যান্য নক্ষত্রগুলোও প্লাজমার উৎস। প্রায় কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্লাজমার অবস্থার উৎপত্তি হয়। গ্যাসের ন্যায় প্লাজমার কোনো নির্দিষ্ট আকার আয়তন নেই। প্লাজমা কণাগুলো তড়িৎ আদান বহন করে, তাই প্লাজমা তড়িৎ পরিবাহী হিসাবে কাজ করে। শিল্প কারখানায় প্লাজমা টর্চ হিসাবে ধাতব পদার্থ কাটা হয়। শিক্ষার্থীরা, যদি আমি আবার প্লাজমা অবস্থাটা বলি, একটু মনোযোগ দিয়ে শুনবে। পদার্থের চতুর্থ অবস্থার নাম প্লাজমা। এই প্লাজমা হলো অতি উচ্চ তাপমাত্রার আয়নিত গ্যাস। প্লাজমার বড় উৎস হচ্ছে সূর্য, তাছাড়া অন্যান্য নক্ষত্রগুলোও প্লাজমার উৎস। প্রায় কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্লাজমার অবস্থা উৎপত্তি হয়। গ্যাসের ন্যায় প্লাজমার কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই। প্লাজমা কণাগুলো তড়িৎ আদান বহন করে, তাই প্লাজমা তড়িৎ পরিবাহী হিসাবে কাজ করে। শিল্প কারখানায় প্লাজমা টর্চ হিসাবে ধাতব পদার্থ কাটা হয়। এছাড়াও আমাদের ঘরে টিউবলাইটের ভিতরে প্লাজমা তৈরি হয়। নিয়ন লাইটের যে উজ্জ্বল বিজ্ঞাপন দেখা যায় সেগুলোর ভিতরেও প্লাজমা থাকে। বজ্রপাত হলে যে বিজলি আলো তোমরা দেখতে পাও, সেটিও প্লাজমা। আবার দূর নক্ষত্র মাঝে যে পদার্থ, সেটিও প্লাজমা অবস্থা রয়েছে। আমরা বর্তমানে ফিউশন পদ্ধতিতে ভারী নিউক্লিয়াসকে ভেঙে নিউক্লিয়ার শক্তি ব্যবহার করি। হালকা নিউক্লিয়াসকে একত্র করে ফিউশন পদ্ধতিতে শক্তি তৈরি করার জন্য প্লাজমা ব্যবহার করার চেষ্টা করা হয়, এবং এটি এখন পদার্থবিজ্ঞান গবেষণায় একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আশা করি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক্লাসটা সুন্দরভাবে উপভোগ করেছো এবং তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে না পারো, সমস্যা থাকে, তোমার বিষয়ভিত্তিক শিক্ষকের সাথে কথা বলবে। আর আগামীকাল তোমরা কিছু তোমাদের বিষয়ভিত্তিক শিক্ষককে HW দিবে, হোমওয়ার্ক দিবে। হোমওয়ার্কটা থাকবে, দেখো, জ্ঞানমূলক থাকবে প্যাসকেলের সূত্র, পীড়ন, বিকৃতি, হুকের সূত্র, স্থিতিস্থাপকতা। আর অনুধাবন থাকবে 10 প্যাসকেল বলতে কী বুঝো, ব্যাখ্যা করো। আরটা থাকবে ভবন তৈরিতে লোহার রড ব্যবহার করা হয় কেন, ব্যাখ্যা করো। একটা এখানে আমি 2টা উদ্দীপক দিয়েছি তোমাদের। একটা উদ্দীপক লিখে দিয়েছি যে একটি হাইড্রোলিক প্রেসের ছোট ও বড় পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 5 সেন্টিমিটার স্কোয়ার ও 10 সেন্টিমিটার স্কোয়ার। ছোট পিস্টনের উপর 10 কেজি ভরের একটি বস্তু চাপানো হলো। তাহলে তোমার ছোট পিস্টনের বল নির্ণয় করো। উদ্দীপকের উল্লিখিত ঘটনা কিভাবে প্যাসকেলের সূত্রকে সমর্থন করে তা গাণিতিকভাবে দেখাও। এই 2টা করবে। আর বরিশাল বোর্ড 2017 2টা অঙ্ক করবে। এই অঙ্কগুলো, এই কাজগুলো করে তোমাদের প্রত্যেকের স্ব সাবজেক্ট টিচারকে দিয়ে দিবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজ এখানেই, খোদা হাফেজ।